সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি আকাশ হাসান। আপনারা দেখছেন বিশ সংলাপ, এ ভ্যালি প্রেজেন্স বিশ সংলাপ। প্রতিদিন আমরাও হাজির হই বিশ সংলাপ নিয়ে। ঠিক এই সময় ব্যবসা বাণিজ্য বা অর্থনীতির চাকা কীভাবে ঘুরছে এবং এই অর্থনীতি সচল রাখার জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং বর্তমানে কোন দিকে যাচ্ছে ব্যবসা বাণিজ্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি বিশ সংলাপে, এ ভ্যালি প্রেজেন্স। আজকে আমাদের সাথে অতিথি আছেন, সবসময়ের মতো আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা। তাদের সাথে কথা বলবো আজকের বিষয় নিয়ে, সেই বিষয়গুলোর সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের ঢালাভাবে জানাবো। আজকেও আমাদের সাথে সম্মানিত কিছু অতিথি আছে, আমি যদি পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছে খোরশেদ আলম, উপদেষ্টা, চায়না বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং সাথে আছে সৈয়দ মোহাম্মদ তানভীর, সহ সভাপতি, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তিনি যুক্ত হবেন, এই মুহূর্তে আমাদের সাথে নাই। এবং আরেকজন আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাব, মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটি প্রতিবেদন দেখে আসি। দেশে করোনাকালে ই কমার্সে নারী উদ্যোক্তার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে 11,21,000-এর মধ্যে 4 লাখই নারী উদ্যোক্তা। ওমেন্স অ্যান্ড ই কমার্স ফোরাম বলছে, নারী উদ্যোক্তাদের বড় অংশ লকডাউনে ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ভর করে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। গেল 10 বছরে ই কমার্স খাতে যেখানে প্রবৃদ্ধি ছিল 20%, গেল 1 বছরেই সে প্রবৃদ্ধি 300%। আসন্ন বাজেটে একটা আমাদের দাবি, উইয়ের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি, নারীদের জন্য আলাদা একটা নীতিমালা হোক, যে নীতিমালার মাধ্যমে নারীদের হয়রানি বন্ধ হবে এবং নারীরা অর্থনৈতিকভাবে আরও বেশি উপকৃত হবে। করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় গবেষণা ব্যাহত হয়েছে। এজন্য গবেষকদের দাবি, বিশেষ বিবেচনায় এবারের বাজেটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে জোর দেওয়ার। সরকারকে আমরা অনুরোধ করব, আজকে মাত্র 6 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই 1 কোটি টাকাও তারা পাচ্ছে না গবেষণা করার জন্য। এই গবেষণা সহায়তা বাড়াতে হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, যে কোনো বিভাগের চেয়ে ময়মনসিংহ অনেকটাই পিছিয়ে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে নতুন এই বিভাগ ও সিটি কর্পোরেশনের জন্য থাকতে হবে বিশেষ বরাদ্দ। একটা অর্থনৈতিক জোন প্রয়োজন। বাংলাদেশের প্রতিটা প্রত্যন্ত জেলায় থাকলেও ময়মনসিংহ বিভাগের সদরে নাই। ইতিমধ্যেই 1500 কোটি টাকা ঘোষণায় বাজেট বরাদ্দ দিয়েছেন, তো এটা পর্যাপ্ত নয়। আগামী 3 জুন নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা হবে। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। দর্শক, আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, আপনারা দেখছেন এ ভ্যালি প্রেজেন্টস বিশ সংলাপ। আমাদের সাথে অতিথিরা আছেন এবং আজকের বিষয়ে ব্যবসা ক্ষতি এবং বাজেটের প্রত্যাশা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে অতিথি আছেন, তাদের কাছ থেকে আমরা একে একে প্রশ্ন জিজ্ঞেস করবো এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাবো। প্রথমে আমি যেতে চাচ্ছি ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, আপনার কাছে। বর্তমান করোনাকাল চলছে, ব্যবসা বাণিজ্যে অনেকটাই ভাটা, কিভাবে পর্যবেক্ষণ করবেন এই সময়কে জানাবেন। ধন্যবাদ। মনে হয় যে এই মুহূর্তে অর্থনৈতিক যে একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে যাচ্ছে, যে কোভিডের দ্বিতীয় ধাক্কা, এই অবস্থায় ব্যবসা বাণিজ্যের একটা মিশ্র অভিঘাত আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যে রেসপন্স, সেগুলো থেকে দেখা যাচ্ছে যে যারা বড় ব্যবসায়ী বা বড় যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান বা যে সেবা খাত, সেই জায়গাতে কিন্তু কিছুটা ভালো করছে সেই প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে যে মোবাইল কোম্পানি, বড় মোবাইল কোম্পানি, তারা কিন্তু বেশি রাজস্ব দিচ্ছে সরকারকে। এটি ছাড়া অনেকগুলো ব্যাংক আছে, তারাও কিন্তু বেশি পরিমাণে রাজস্ব দিচ্ছে। তার মানে হলো যে তারা ভালো করছে, কিন্তু সবাই কিন্তু ভালো করতে পারছে না। বিশেষ করে ব্যাংকের মধ্যে থেকে 15-16টা ব্যাংক কিন্তু ভালো করছে। তার মানে কি, বাকি ব্যাংকগুলো কিন্তু ওইভাবে আসলে ঘুরে দাঁড়াতে পারছে না। এটা ছাড়া অন্যান্য যে সমস্ত খাতগুলো আছে, বিশেষ করে পরিবহন খাত, পর্যটন খাত, তারা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন। এটা ছাড়া অন্যান্য যে সমস্ত ছোট ছোট যে অতি ক্ষুদ্র মাঝারি এবং বিশেষ করে যে কুটির শিল্প, তারাও কিন্তু বড় রকমের ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং যদিও সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত যে ইনসেন্টিভ প্যাকেজ, সেটির ক্ষেত্রেও কিন্তু অনেক রকম কথাবার্তা হয়েছে, যে তার যে সুবিধা সেটা পেয়েছে কিন্তু মূলত যে আরএমজি এবং যারা বড় যে সমস্ত ব্যবসা বাণিজ্য, তারা অতি ক্ষুদ্র বা মাঝারি, তারা কিন্তু ওইভাবে পায়নি। যদিও এখন যে চ্যানেল হচ্ছে ফান্ড, সেখান থেকে কিছু পাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু অর্থনীতিতে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এবং আমরা যেরকম আশা করেছিলাম যে হয়তো প্রবৃদ্ধির হার আরো বেশি হবে, যেহেতু আমরা একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি। প্রথম ধাক্কা
এটা আমরা মোটামুটি ভালোভাবে সামাল দিয়েছি। তো এই বছর আমরা আশা করছি যে আরেকটু ভালো হবে। এই শুরুতে এই বছরের শুরুর দিকে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে আরেকটু চাপের মধ্যে আছে। হয়তো আমাদের যে 8% উপরে প্রবৃদ্ধির একটা টার্গেট দেওয়া হয়েছিল বিদায় অর্থ বছরের বাজেটে, এটা অর্জন করতে না পারলেও হয়তো কাছাকাছি যাবো। কিন্তু এটা আসলে নির্ভর করবে যে আমরা আগামী 1 মাসের মধ্যে কতটুকু আসলে সুন্দরভাবে ম্যানেজ করতে পারি পুরো অর্থনীতিকে, তার উপর ডিপেন্ড করবে। আর একই সঙ্গে এটা জিনিসটা মনে রাখতে হবে যে সরকারের যে অর্থ, সরকার তো অর্থ খরচ করবেন নিশ্চিতভাবে, যে ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আছে এখান থেকে যে বিভিন্ন রকম প্রয়োজন, কিন্তু একই সময়ে কিন্তু সরকারকেও উপার্জন করতে হবে, সরকারেরও আয় দরকার আছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি দুটো সেক্টরের মধ্যে মানে ব্যবসা বাণিজ্য এবং সরকার দুটোর মধ্যে একটা ভারসাম্যমূলক এবং যাতে ভুল বোঝাবুঝিটা কম থাকে সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে, এবং সেইভাবেই আসলে আমাদের এই পরবর্তী নীতিগুলো, বিশেষ করে বাজেটের যে পলিসি, সেগুলোকে সাজাতে হবে। জি, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানালেন। এই মুহূর্তে আমরা যেতে চাচ্ছি খোরশেদ আলমের কাছে, উপদেষ্টা, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার ক্ষেত্র থেকে বর্তমান পরিস্থিতি কিভাবে দেখছেন এবং কোন বিষয়গুলোর উপরে নজর রাখলে সামনের বাজেটে এই ক্ষেত্রটা গুরুত্বের সাথে সামনে এসে পড়বে, সে বিষয়গুলো জানাবেন। আপনি একটু আনমিউট করেন, আমরা শুনতে পাচ্ছি না, আপনার ওইখান থেকে একটু আনমিউট করতে হবে। শুনতে পাচ্ছেন এখন? জি জি, শুনছি এখন। ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গ বলেছেন আমাদের যে কোভিড-19 প্রসঙ্গে, এখন এখানে কতগুলো জিনিস আমাদের কাছে আসে, যে জিনিসগুলোর ভিতরে আমরা সর্বপ্রথম দেখি যে যারা প্রবাসী বা ওয়েজার্নারে আছেন, তারা এখন বর্তমানে যে বাংলাদেশে আসছেন এই পরিস্থিতিতে তারা যেতে পারতেছেন না। এখন এই প্রবাসীদের জন্য, তাদের যাওয়ার জন্য বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হয়েছে। আপনার তাদেরকে এখন কোয়ারেন্টাইনে রাখতে হবে, তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। তো আমার প্রথম বক্তব্য হবে যে সরকারের কাছে যে সর্বপ্রথম যারা বিদেশগামী তাদের জন্য ভ্যাকসিনাইজড করা, তাদের ভ্যাকসিন দেওয়া এবং তাদের বিদেশে পাঠানো। যেহেতু এখানে একটা ফরেন কারেন্সির ব্যাপার আছে, আমাদের ইনকামের ব্যাপার আছে, অতএব ওনাদেরকে একটা এই সুযোগটা আগে দিতে হবে। নম্বর 2 হলো যে আমাদের ধরেন স্থানীয় যে জিনিসগুলো আছে, যেমন ট্রান্সপোর্টেশনের কথা উনি বলেছেন আগের বক্তা, এটা ঠিক আছে, ট্রান্সপোর্টের ক্ষতি হয়েছে, এবং এর সাথে রিটেল সেলার যারা আছেন, যারা ব্যবসা করেন, ধরেন দোকান করেন বা এই ধরনের, কিন্তু তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদেরও কিন্তু বিগত 2টা বছর কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, করতে পারতেছে না, লকডাউনের ব্যাপারে বা এইসব ব্যাপারে। এটা গেল, এখানেও তাদের ব্যাপারে দেখা দরকার। তারপরে ধরেন আপনার মোটামুটি ধরেন এখন বিদেশের যে লোকজন বিদেশে যাবে বা যারা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে যে সরকার যারা প্রবাসী আছে তাদের জন্য কিছু একটা আপনার কি বলে এটা হলো প্রভিডেন্ট ফান্ড দিবেন। এগুলোর জন্য সরকার, এইগুলো যেন সত্যিকার অর্থে কার্যকরী হয়, এই জিনিসগুলো দেখার বিষয় আছে। এখন করোনার জন্য আমাদের দেশে ধরেন কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন 2-4টা কোম্পানি উনি বলেছেন, মোবাইল কোম্পানি, হ্যাঁ ঠিক আছে, মোবাইলটা তো করোনার সময় আর ইউজ বেশি হয়েছে। ব্যাংক সবগুলো করেছে না করেছে সেটার ব্যাপারে এখন তথ্য আমার কাছে নাই। তবে কথা বললো যে আনুষঙ্গিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত, এবং সরকার কিছু কিছু জায়গায় ইনসেন্টিভ দিচ্ছেন, এটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো সরকারের কিছু চিন্তা ভাবনা করে বাজেটে এগুলো নিয়ে আসতে হবে। আমার কিছু বক্তব্য থাকবে, তখন আমার সময় আসবে, আমি বক্তব্যগুলো আপনাদেরকে বলবো যে কি কি জিনিসগুলো আমাদের এখন এই মুহূর্তে ধরেন এক্সপোর্টের জন্য যে জিনিসগুলো আছে বা টেক্সটাইলের জন্য যে ক্ষতিগুলো হয়েছে। আমাদের কিন্তু ফরেন কারেন্সি ইনকাম পায়, আপনি জানেন 80% 75% কিন্তু আমাদের টেক্সটাইলের উপর আসে, এবং টেক্সটাইলের উপর যে বাধাগুলো আমাদের বর্তমানে হয়েছে, এক্সপোর্ট বলেন বা লোকাল বলেন, এগুলোকে পোষায় নেওয়ার জন্য সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে, যেটা আগামী অন্তপক্ষে 2 বছরের জন্য হলো এই জিনিসটা করতে হবে। এই জিনিসগুলোর ব্যাপারে যেমন সর্বপ্রথম আমি 2-1টা পয়েন্ট বলতে পারি, জানি না আমি এখন আপনার সময়তে আমাকে কুলাবে কিনা, যদি বলেন তাহলে আমি বলতে পারি। জি, আপনি বলেন, শুনছি আমরা। হ্যাঁ, তো এখন হলো যেমন আপনি ধরেন এক্সপোর্টের জন্য যারা আছেন, এক্সপোর্টের জন্য এখানে ধরেন আপনার একটা সোর্স ট্যাক্স আছে, আপনি জানেন। এখন বর্তমানে হয়েছে কি, আপনারা হয়তো সবাই জানেন যে বর্তমানে কিন্তু ট্রান্সপোর্ট কস্ট বলতে আমি সি ফ্রেট বলবো, কন্টেনার কস্ট, এগুলো কিন্তু 3 গুণ বেড়ে গেছে। এখন যারা এক্সপোর্ট করতেছেন তাদের কিন্তু কস্টিং অনেক বেশি।
তারা কিন্তু মনে করেন যে এখন বর্তমানে এই কম্পিটিটিভ বাজারে বিদেশের সঙ্গে, যেমন পাকিস্তান বলেন বা পার্শ্ববর্তী দেশ বলেন, ভিয়েতনাম বলেন, এদের সঙ্গে কম্পিটিশন টিকতে হলে কিন্তু এই ভাড়ার ব্যাপারটা, যেটা ট্রান্সপোর্ট কস্ট আছে, সিএনএফ কস্ট বলে, এটা কিন্তু একটা বিরাট অংশ। অতএব এখানে যে জিনিসগুলো আছে এগুলোকে মেকআপ করার জন্য এখন তো ধরেন মেকআপ করার জন্য সরকারে কি করতে পারে, সরকার যেমন এক্সপোর্টের উপরে আপনার একটা সোর্স ট্যাক্স আছে, এটাকে আপনার 0.25 করতে পারে, বা আগামী 2-3 বছরের জন্য এটা ফ্রিও রাখতে পারে, যে ঠিক আছে তোমাদের বিপদের সময় তোমরা যাতে কম্পিটিশনে টিকে ব্যবসাটা তুমি আরো ভালো করতে পারো, অর্ডারটা আনতে পারো, ফরেন কারেন্সি ইনকাম হয়, এই জিনিসটা সরকারের বিবেচনায় আনা দরকার। আর দ্বিতীয়ত হইলো ধরেন আপনার এখানে যে জিনিসগুলো আছে, কিছু কিছু ক্ষেত্র আছে সরকারের দেখা দরকার, যেমন ইনকাম ট্যাক্সের ব্যাপারগুলো আছে। আমি মনে করব যে ইনকাম ট্যাক্সে বিশেষ করে টেক্সটাইলের ব্যাপারে যদি সরকার মনে করে যে এখন ধরেন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে 10% করা হয়েছে, আমরা হয়তো টেক্সটাইল, আমি যেহেতু টেক্সটাইলের সঙ্গে জড়িত, আমি বলতে চাই যে টেক্সটাইলটাও আপনারা আগামী 2-3 বছরের জন্য এই করোনা মোকাবেলা করার জন্য, আমাদের বাঁচার জন্য আপনারা এটাকেও আমাদের 10%-এ এনে দেন, তাহলে আমাদের দেশের শিল্প যেটা আছে এটাকে কিছু রক্ষা করা যাবে। কেন আমাদের যেহেতু র মেটেরিয়াল আনতে আমাদের কস্টিং বেশি, আপনি আমাদের যে কাঁচামাল বলতে গেলে তুলার উপরে দাম বেড়ে গেছে 15 থেকে 20 সেন্ট 25 সেন্ট বেড়ে গেছে। একটা হলো যে জাহাজের আপনার নাই, অ্যাভেলেবিলিটি নাই, পাওয়া যাচ্ছে না, জাহাজ বুকিং পাওয়া যাচ্ছে না, ডিলে হচ্ছে শিপমেন্ট, এই জন্য দামও বেড়ে গেছে। তো এখন এই জিনিসগুলো সরকারকে বিবেচনা করে যারা কর্তৃপক্ষ একটি অস্থির অবস্থা চলছে, এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আরেকটু বিস্তারিত কথা বলবো। আমরা আপনার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, সৈয়দ মোহাম্মদ আনভীর, সহসভাপতি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনার কাছ থেকে আমার প্রশ্ন আছে হচ্ছে, চট্টগ্রাম চেম্বার এই করোনাকালে কি ধরনের পদক্ষেপ নিয়েছে এবং কি মনে করছে সামনের বাজেটে কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া প্রয়োজন যাতে কিনা ব্যবসাগুলো ঘুরে দাঁড়িয়ে একটি সম্ভাবনার মুখ দেখতে পারে? ধন্যবাদ। একটু কারেকশন করি, আমি ডিরেক্টর চিটাগং চেম্বার অফ কমার্স, সহসভাপতি ইলেক্ট, সো স্টিল ডিরেক্টর। ধন্যবাদ। আমাদের চিটাগং চেম্বার অফ কমার্স আসলে গত বছর মার্চ থেকে যে প্যান্ডামিক শুরু হয়েছে, এরপরে চিটাগং চেম্বার অফ কমার্স বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আমরা আমাদের যে একটি রিসার্চ উইং আছে, বাংলাদেশ সেন্টার অফ এক্সেলেন্স, এর মাধ্যমে আমরা কিন্তু প্রথম এপ্রিলের মাঝামাঝিতেই আমরা কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা কিন্তু একটি রিসার্চ রিপোর্ট সাবমিট করেছিলাম, আমাদের স্টাডি রিপোর্ট, যে ইকোনমিক ইম্প্যাক্টটা কি হতে পারে প্যান্ডামিকে। এবং আসার কথা হচ্ছে যে এই রিপোর্টের উপর বেস করেই কিন্তু বিভিন্ন মিনিস্ট্রিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। সো উই ওয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট টু give a detailed report to all the ministries, to the government. এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের বেসিক্যালি আপনারা জানেন যে চিটাগং বেসিক্যালি ইটস এ ট্রেডিং হাব, আমাদের খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ইটস এ ট্রেডিং হাব। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু করোনাকালীন সময়ে আমরা এই দ্রব্যমূল্য বা এই কমোডিটি প্রাইসটাকে স্টেবল রাখার জন্য চিটাগং চেম্বার অফ কমার্স কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী সাথে যারা কি কমোডিটি ট্রেডার আছেন, ইম্পোর্টার আছেন, তাদের সাথে কিন্তু কন্টিনিউয়াসলি যোগাযোগ করে মেক শিওর করেছে যে দ্রব্যমূল্যের যাতে স্থিতিশীল থাকে এটি। আর এর সাথে সাথে আমরা কিন্তু এসএমই খাতে একটি বড় কাজ করেছি, সেটি হচ্ছে যে এসএমই উদ্যোক্তাদের যে স্টিমুলাস প্যাকেজটি দেওয়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে, সেটি কিন্তু মেজরিটি যেই এসএমই উদ্যোক্তারা আছেন তারা কিন্তু এটার ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না, বিকজ তারা আসলে যেই লেভেলে কাজ করেন তাদের আসলে ওই প্রক্রিয়াতে যে এসএমইর এই প্রণোদনাটি কিভাবে ওরা পাবেন এই জায়গাটাতে আসলে একটা বড় গ্যাপ ছিল রেগুলেশনের সাথে, তাদের সাথে, বিকজ এই প্রণোদনাটি গভর্নমেন্ট ব্যাংকের মাধ্যমে দিয়েছিল। এখানে আমরা কিন্তু ব্র্যাক ব্যাংকের সাথে একটি এমওইউ করেছি এবং একটি ওয়ার্কিং গ্রুপ করে আমাদের যতগুলো চিটাগং চেম্বার অফ কমার্সের যারা মেম্বার আছে তাদের সব এসএমই উদ্যোক্তাদেরকে কিন্তু এই যে রিকোয়ার্ড ইনফরমেশন গুলো দেওয়া, এই ডকুমেন্টেশন দিয়ে সাপোর্ট করা এবং বিভিন্ন আপনার অফিসগুলোতে বা ইটস কাইন্ড অফ ওয়ান স্টপ সার্ভিস, যেখানে কিনা আমরা এসএমই উদ্যোক্তাদেরকে এই প্রণোদনাটি দেওয়ার জন্য
টোটাল ওয়ান স্টপ সলিউশনের একটি আমরা ব্যবস্থা করেছিলাম এবং এর মাধ্যমে আমাদের প্রচুর এসএমই উদ্যোক্তা উপকৃত হয়েছে। এর পাশাপাশি আমরা ইন্ডাস্ট্রি স্পেসিফিক বেশ কিছু স্টাডি করেছি, বেশ কিছু এক্সপার্ট এবং আমরা ওয়েবিনার করেছি এবং এই স্টাডি গুলো থেকে কিন্তু গভর্নমেন্ট প্রচুর পলিসি আপনার অ্যাডপ্ট করেছে। আপনার পাট শিল্প থেকে শুরু করে ইস্পাত শিল্প এবং পোল্ট্রি শিল্প, আমরা প্রত্যেকটা সেক্টর ওয়াইজ কিন্তু আমরা কাজ করেছি। আমি বলবো যে লাস্ট 1 বছরে এই প্যান্ডামিকের মধ্যে চিট্টগং চেম্বার অফ কমার্স কিন্তু বেশ কিছু পজিটিভ এবং বেশ কিছু ইফেক্টিভ কাজ করেছে, যেটাতে আমাদের ব্যবসায়ীরা, বিভিন্ন লেভেলের ব্যবসায়ী, বড় ইন্ডাস্ট্রির বড় কোম্পানিজ থেকে শুরু করে একদম এসএমই উদ্যোক্তাদের উপকৃত হয়েছে আমাদের এই উদ্যোগ থেকে। ধন্যবাদ। জি, গুরুত্বপূর্ণ বিষয় কিছু আপনি তুলে ধরলেন, ধন্যবাদ। আমরা আরবারও ফিরে আসবো আপনাদের কাছে। এই মুহূর্তে একটি বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন এভালি প্রেজেন্টস বিশ্ব সংলাপ। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এভালি প্রেজেন্টস বিশ্ব সংলাপ। আমরা মূল আলোচনা আবার ফিরবো, কিন্তু এই মুহূর্তে দেশে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে বিষয়ে ব্রিফ করছে বারডেম কর্তৃপক্ষ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ট্রিটমেন্ট খুব এক্সপেন্সিভ এবং অনেক মানুষই বহন করতে পারে না। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা সরকারি কোনো ব্যবস্থাপনা আছে কিনা আমরা জানি না। অ্যাকচুয়ালি খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। বলেন যে হচ্ছে এমনিতে তো বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন বা নানা কারণেই এটা শরীর পারে বা এটা তৈরি হতে পারে। কোনটা ব্ল্যাক ফাঙ্গাসের কথা বলছি। জি, যে হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন প্রোভাইড করলেও এই ধরনের জটিলতা তৈরি হতে পারে। ভারতের ক্ষেত্রেও সেটা যেরকম একটা খুবই ডিফারেন্ট ইস্যু, যে ওখানে এরকম কিছু হয়নি, বাংলাদেশে এরকম কিছু হয়। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে এটার কারণটা কি আপনার কোনো ধারণা করছেন কিনা? এটা যেহেতু একদম নতুন, আর মিউকোরমাইকোসিস এটা কিন্তু খুব রেয়ার ডিজিজ, যেটা নিয়ে আমরা এত ভয়ের মধ্যে আছি। মিউকোরমাইকোসিস যে একদম নতুন তা কিন্তু না। করোনার আগেও কিন্তু এই রোগীগুলো আসতো, কিন্তু খুবই কম। তো করোনা উইথ ব্ল্যাক ফাঙ্গাস, এটা আমাদের অভিজ্ঞতায় বা ইন্ডিয়ার যে অবস্থা দেখলাম, সেখানে মৃত্যু অনেক বেশি, সেখানে মানুষের ভয়টা। তো যথেষ্ট পরিমাণ আমাদের স্টাডি বা ফলো আপ এখন পর্যন্ত হয় নাই, এবং তার কারণটা কি সেটা কিন্তু আমরা জানি না। তো এটা নিয়ে মনে হয় এখনো কথা বলার সময় হয়নি আসলে। একজন। দর্শক, আপনারা দেখছেন এভালি প্রেজেন্টস বিশ্ব সংলাপ। আমরা আবারও মূল আলোচনায় ফিরে যেতে চাই। আমরা শুনছিলাম জনাব তানভীর জানাচ্ছিলেন এসএমই খাত নিয়ে বলছিলেন। এই মুহূর্তে আমি যদি ফিরে আসতে চাই জনাব মাহফুজ কবিরের কাছে, আমি তার কাছে জানতে চাই, ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে এসএমই খাতে সরকার গ্রাহকদের কাছ থেকে 4% সুদ নিচ্ছে এবং বাকিটা সরকার পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে, তারপরও গতি আসছে না। কি বলবেন এই বিষয়টি নিয়ে? হ্যাঁ, ধন্যবাদ। এখানে আমার মনে হয় যে সুদের হারটা বড় কথা নয়। এখানে মূল কথা হচ্ছে যে আসলে যে ব্যাংক এসএমইদেরকে ঋণ দেবে, তাদের সাথে আসলে এসএমই খাতের সম্পর্কগুলো কি, মানে এই সম্পর্কে কিন্তু তেমন কোনো পরিবর্তন আসেনি। আগেও এসএমই খাত উপস্থিত ছিল, যদিও সরকারের শক্ত একটি নীতি আছে, বাংলাদেশ ব্যাংকের যে এসএমই ঋণ নীতিমালা আছে সেটি কিন্তু বাস্তবায়ন হয় না। এর মূল কারণ হলো যে এখানে বলা আছে ওই নীতির মধ্যে যে ব্যাংক এবং ক্লায়েন্টের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমে আসলে এই পুরো বিষয়টা চলবে। তো ব্যাংকগুলোতে যেটা হয় যে তারা বড় যে সমস্ত ব্যবসা বাণিজ্য বা যে সমস্ত শিল্প কারখানা তাদেরকে বেশি ঋণ দিয়ে থাকে, কারণ ব্যাংকগুলো বলে থাকে যে আসলে এসএমইদেরকে ঋণ নেওয়া এবং সেগুলো ম্যানেজ করা, সেগুলো আসলে কালেক্ট করা, এটা অনেক কঠিন একটি বিষয় এবং সেখানে অনেক সময় এবং অর্থের খরচ হয়। তো এইরকম একটা ট্রেডিশনাল ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে না পারলে কিন্তু এসএমই খাত ঘুরে দাঁড়াতে পারবে না। সরকার ভালো ব্যবস্থা করছে, তার জন্য ইনসেন্টিভ দিচ্ছে, নীতিমালাও আছে, কিন্তু এই ব্যাংকের গড়িমসির কারণে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে না। আর এই মুহূর্তে আমাদের যে নীতিমালা আছে, সেই নীতিমালার মধ্যে কিন্তু এই শুধুমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানই নয়, এই ছোটখাটো যে সমস্ত হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ব্যবসা, সেবা খাতের ব্যবসা, সমস্ত কিছু কিন্তু আসলে এসএমই এর মধ্যে অন্তর্ভুক্ত। তো এখন এটা কিন্তু অর্থনৈতিক প্রাণ। যতই বলি আমরা যে আমাদের যে রপ্তানি খাত, বিশেষ করে যে আরএমজি এবং বড় বড় ইন্ডাস্ট্রি, তারা আসলে কর্মসংস্থান করছে, আসলে
আমাদের কর্মসংস্থানের মূল জায়গাটা আসছে কিন্তু এই এসএমই থেকে, এবং সারা দেশ জুড়ে হাজার হাজার প্রতিষ্ঠান তারা কিন্তু ছড়িয়ে আছে। এবং এখানে শুধুমাত্র কিন্তু চাকরির ব্যবস্থায় নয়, এখানে পুরো যে একটা ভ্যালু চেইন, মানে পুরো একটা সাপ্লাই চেইনের যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু এখানে ফাংশন করে। এবং একই সঙ্গে কিন্তু এই যে হাজার হাজার যে এসএমই, বিশেষ করে যে কুটির শিল্প, ক্ষুদ্র পাচারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানে কিন্তু অসংখ্য উদ্যোক্তা রয়েছে। তো উদ্যোক্তা এবং তাদের যে কর্মচারী সব মিলে কিন্তু একটা অনেক বড় কর্মসংস্থান। এই কর্মসংস্থানকে টিকিয়ে রাখা এবং তাদের জন্য যে পুঁজি সরবরাহ করা, যাদের পুঁজি হারিয়ে গেছে তাদেরকে আবার ট্র্যাকে নিয়ে আসা, এটা কিন্তু কাজটা যথেষ্ট সহজ ছিল যদি নীতিমালার বাস্তবায়ন হতো এবং ব্যাংকগুলো যদি একটু উদ্যোগী হতো, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে খুব দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারতাম। কিন্তু সেটি হয়নি বলেই সরকারের নীতিমালা এবং উদ্যোগ ভালো থাকার কারণে যে যতটুকু ইতিবাচক একটা প্রভাব সৃষ্টি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। তো এই কারণেই হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারছে না। জি, আমি আবারও ফিরে আসতে চাই সৈয়দ মোহাম্মদ তানভীরের কাছে, যে আপনার কাছ থেকে যদি জানতে চাই, আপনি বলছিলেন যে আপনারা এই বিষয়টি নিয়ে কাজ করেছেন করোনাকালে এবং সামনে ৩রা জুন আপনার করোনাকালের দ্বিতীয় বাজেট পেশ হতে যাচ্ছে। কোন বিষয়গুলো আসলে আপনারা পর্যবেক্ষণ করেছেন যে এই এসএমই খাতে তুলে আসা প্রয়োজন, যেহেতু বিরাট একটি জনগোষ্ঠী এই মুহূর্তে কর্মসংস্থান হারিয়ে বসে আছে এবং বিদেশ ফেরত অনেকেই বিদেশে যেতে পারছে না। এই ক্ষেত্রে এসএমই খাতটা খুবই গুরুত্বের সাথে যদি গতি আনা যায় তাহলে অনেকে উপকৃত হবে, অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনাদের পর্যবেক্ষণে কোন বিষয়গুলো উঠে এসেছে একটু জানাবেন। ধন্যবাদ। আমাদের আসলে পর্যবেক্ষণে যেটি উঠে এসেছে, প্রথমত তাদের কাছে রাইট ইনফরমেশনটা পৌঁছানো, যে গভর্নমেন্টের যে সার্কুলার আছে, যে নীতিমালা আছে, এই জিনিসগুলো ওনাদের কাছে এই ইনফরমেশন গুলো পৌঁছাচ্ছে না, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে টোটাল প্রক্রিয়াটা, এখানে আমরা ফর এক্সাম্পল ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্ট এই প্রণোদনাটি দিচ্ছে। এখন প্রতিটি ব্যাংকের কিন্তু লোন ডিসবার্সের একটি প্রসিডিওর আছে, যে একটা অডিটেড রিপোর্ট সাবমিট করতে হবে, তার যে বিজনেস প্ল্যান সাবমিট করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাংক যার ওনাদের যে এক্সিস্টিং ক্লায়েন্টরা আছে এবং ওই ক্লায়েন্টের যদি কোনো এক্সিস্টিং লোন থাকে, ওইটার উপর বেস করে কিন্তু ওই ট্র্যাক রেকর্ডের উপর বেস করে কিন্তু ওনারা লোনগুলা বা প্রণোদনাটা ডিসবার্স করছে, যেটা আসলে একটু অবাস্তব। বিকজ এখন যার প্রণোদনাটি এখন দরকার, তাকে আমি যদি এই অডিটেড রিপোর্ট এটা সেটা দিয়ে তাকে যদি আমি প্রয়োগ করি এবং তার এই টোটাল প্রক্রিয়াটা করতে যদি 6 মাস সময় লাগে, তাহলে কিন্তু আমার যে পারপাস, যে এসএমই খাতকে গভর্নমেন্টের যে পারপাস, যে এসএমই খাতকে সাপোর্ট করা, এটা কিন্তু হচ্ছে না। আবার ব্যাংক থেকেও, বেসিক্যালি বাংলাদেশ ব্যাংক থেকেও এমন কোন নির্দেশনা বা গভর্নমেন্ট থেকে এমন কোন নির্দেশনাও ব্যাংকগুলোর কাছে নেই যেখানে ব্যাংকগুলো এই প্রসিডিওরটাকে বাইপাস করে সরাসরি এই প্রণোদনাটি এসএমই খাতকে দিতে পারবে। আমার মনে হয় এখানে একটি সমন্বিত উদ্যোগ দরকার, বিকজ গভর্নমেন্ট অবশ্যই আন্তরিক, বাট সমস্যাটি হচ্ছে অপারেশনাল লেভেলের যে টেকনিক্যাল গ্লিচ গুলো আছে, যে টেকনিক্যাল প্রবলেমস গুলো আছে, এই জায়গাটাতে কিন্তু সলিউশন হচ্ছে না। আমরা যদি দেখি যে গভর্নমেন্টের কিন্তু প্রণোদনা এসএমই খাতের অন্যান্য দেশের তুলনায় কিন্তু সাইজ অফ দিস ইনসেন্টিভ ইজ হিউজ, বাট ডিসবার্সমেন্ট কিন্তু অনেক কম, রেট অফ ডিসবার্সমেন্ট অনেক কম। এই জন্য আমি মনে করি যে গভর্নমেন্টের বাংলাদেশ ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকগুলোকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ দরকার, একটি এফেক্টিভ অপারেশনাল প্রসিজিওর দরকার, যাতে একটি এসএমই ইনভেস্টর সে যেন তার যখন ফান্ডটি দরকার 2 উইকস বা 3 উইকস এর মধ্যে যেন সে ফান্ডটি পায়। জি, এই বিষয়টি আরো সহজ করা উচিত এবং গতিশীল করা প্রয়োজন। আমরা এবার যদি একটু ফিরতে চাই, আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, যে খোরশেদ আলম, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি একটু অস্থিরতার কথা বলছিলেন। চায়না এবং বাংলাদেশের সাথে একটি ব্যবসার বিরাট একটি অংশ জড়িত এবং এক্ষেত্রে নারী উদ্যোক্তারাও জড়িত এবং অনেকেই যুক্ত আছেন। এই ক্ষেত্রে এই যে অস্থিরতা বিষয়গুলো, এই করোনাকালেও ব্যবসার ক্ষেত্রে যেহেতু গতি আনা প্রয়োজন এবং বিষয়গুলো সহজ করা প্রয়োজন, সেই বিষয়গুলো না দেখে আমরা অস্থিরতা দেখেছি। আপনি কিছু হিডেন কথা বলছিলেন, ট্যাক্স এবং করের, এই বিষয়গুলো সমাধান আসলেই প্রয়োজন।
কোন কোন বিষয়গুলো আসলে সরকারের অবশ্যই গুরুত্বের সাথে দেখা উচিত বলে মনে করেন এই অস্থিরতা কাটাতে? না, এখন ব্যবসাটা ধরেন সারা দেশই হচ্ছে, এত ধরেন ইম্পোর্টের ব্যাপারে হয়তো চায়নার সঙ্গে বেশি বাংলাদেশে, জি। কিন্তু এক্সপোর্টটা কিন্তু বিভিন্ন দেশে হয়। এখন আমাদের কিন্তু এটা হলো টু ডাবল ওয়ে, টু ওয়ে আর কি, আমরা এক্সপোর্টও করি, করতেছি। তো বর্তমানে ধরেন ইম্পোর্টের ক্ষেত বাড়ার পরে কিন্তু আমাদের এখানে লোকাল মার্কেট বা এক্সপোর্টের মার্কেট দাম বাড়ে নাই। এখন এটা আমরা কিভাবে মেকআপ করব? যদি আমাকে এই ফ্যাক্টরিগুলো চালু রাখতে হয়, তাহলে নিশ্চয়ই সরকারের কাছ থেকে আমাদের সহযোগিতা দরকার। সহযোগিতা দরকার এটা বলতে না যে আপনি আমাকে একবার টাকা দিয়ে দেন, আমরা চাচ্ছি যে সহজ শর্তে আমাদের লোন দেন, সেই লোনটা আমরা 5 বছর রিফান্ড করব। এটা হলো একটা দিয়ে যেসব বড় বড় ফ্যাক্টরিগুলোকে মেকআপ করার জন্য। দ্বিতীয়ত হলো যারা ধরেন এক্সপোর্ট করতেছে তাদের যে সুযোগ সুবিধার কথা আমি তো আগে বলেছি, এটা করা যাবে। এখন ধরেন আপনার র মেটেরিয়াল কস্ট সারা দুনিয়া ব্যাপী কিন্তু বেড়েছে, এবং আমাদের এখানে আমরা কম্পিটিশনে কিন্তু সবাই সঙ্গে টিকতে পারতেছি না। এখন এগুলোর জন্য এখন একটা জিনিস আমাদের এখানে ধরেন আপনার বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার গত 2 বছর আগে সার্কুলার এসেছিল, যেটা যে আপনাকে একটা ব্যালেন্স শিট দিতে হবে ব্যাংকে, এবং ওইখানে আপনাকে 32 পয়েন্ট পেতে হবে। 32 পয়েন্টস পেলে আপনাকে ব্যাংক যে লোনটা দিচ্ছে সেই লোনটাকে আপনি রিনিউ করবে বা আপনি ওটাকে ইউটিলাইজেশন করতে পারবেন। যদি 32%-এর নিচে পয়েন্ট আপনি না হয়, আপনি কিন্তু তখন ব্যাংকের যে লোন পেয়েছেন বা যেটা আপনি ইউটিলাইজেশন করতেছেন বা রিনিউল, সেটা কিন্তু দিবে না। এখন এইটা একটা বিরাট বাধা হয়ে দাঁড়াইছে। বড় বড় ইন্ডাস্ট্রি যারা আপনার লোন নিয়ে ইন্ডাস্ট্রি করেছেন, এখন তাদের লস হচ্ছে। আপনি জিনিসটা একটু বুঝতে চেষ্টা করেন আমি কি বলতেছি। মনে করেন ফ্যাক্টরিতে লস হচ্ছে, আপনাকে ওই ব্যালেন্স শিট বানানোর জন্য জি, আমরা আপনার কাছে আবারও ফিরে আসছি একটি বিরতির পর। যুক্ত থাকুন আমাদের সাথে। দর্শক, এই ভ্যালি প্রেজেন্স বিসংলাপ নিয়ে একটি বিরতির সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এই ভ্যালি প্রেজেন্স বিসংলাপে। আজকে আমাদের বিষয় ব্যবসার ক্ষতি, বাজেটের প্রত্যাশা। আমাদের সাথে অতিথিরা আছেন, আমরা কথা বলছিলাম। আমি আবারও ফিরে আসছি অর্থনীতিবিদ মাহফুজ কবিরের কাছে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, স্বাস্থ্য খাত গতবার যেহেতু করোনাকাল ছিল, হুট করে কিছু বিষয় যুক্ত করা হয়েছে, এবার তো দীর্ঘ একটি সময় পাওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে কোন বিষয়গুলো গুরুত্বের সাথে বাজেটে আসা উচিত বলে মনে করেন? আমার মনে হয় যে প্রথম যে কয়েকটি খাত গুরুত্ব পাবে তার মধ্যে স্বাস্থ্য খাত একটি, এবং আমাদের যে ট্রেডিশনাল অ্যাপ্রোচ যে আমরা ইনক্রিমেন্টালি বাজেটটাকে বাড়াচ্ছি, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমরা তো আসলে বুঝতে পারছি যে আমাদের দুর্বলতা কোন জায়গাতে। ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় রকমের সমস্যা আছে, যে আমরা জরুরি যে স্বাস্থ্য সেবা সেই জায়গাতে আমাদের যথেষ্ট পরিমাণে অবকাঠামো নেই, এবং সেখানে যে অক্সিজেন সহ যে জরুরি প্রাণ রক্ষার জন্য একেবারে যে উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে ধরনের সুবিধা দরকার, যে কোনো রকম একটা সমস্যা হলে যে ঢাকায় চলে আসা, এবং আসলে এই যে ক্যাপাসিটির ক্রাইসিস, সেই ক্রাইসিসটাকে আমাদেরকে নজর দিতে হবে এবং সেই জায়গাতে জরুরি ভিত্তিতে বাজেট করা দিতে হবে। এটা ছাড়া যে আমাদের আমরা বুঝতে পারছি যে যারা একেবারে দরিদ্র অল্প আয়ের মানুষ, তাদের জন্য যে স্বাস্থ্য সেবা এবং তাদের জীবন বাঁচিয়ে রাখা, এবং এই যে গত একটি বছর আমরা যে করোনার সঙ্গে মোটামুটি সংগ্রাম করে আমরা যতটুকু বুঝতে পারলাম যে তাদের আসলে সক্ষমতা নেই। তো এই অবস্থায় তাদের জন্য যাতে একটা স্বাস্থ্য ঝুঁকি এতে বড় রকমের সমস্যা তৈরি করতে না পারে, তার জন্য চিন্তা করে একটু পরিকল্পনা করে সাজানো আমাদের এডিপি এবং পুরো বাজেটটাকে। এটা কি বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এর গভর্নেন্সটা ইমপ্রুভ করা। মানে এই মুহূর্তে যেটা স্বচ্ছতা, জবাবদিহিতার যে জায়গায় বড় রকমের ঘাটতি আছে, এবং এই ট্রান্সপারেন্সির অভাবে, এই সময় সুশাসনের অভাব যেটা একটু প্রকট হয়ে উঠেছে, সেই জায়গাটা একটু নজর দিতে হবে, এবং সেই জায়গাতে যে প্রকিউরমেন্টের যে ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি এবং জি, আমি এবার যেতে চাচ্ছি মোহাম্মদ তানভীরের কাছে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসছে বাজেট করোনাকালের দ্বিতীয় বাজেট, এই বাজেটটি জনমুখী করার জন্য আসলে কোন বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা উচিত, আপনি সংক্ষেপে জানাবেন আমাদের। ধন্যবাদ। এখানে আসলে বাজেটের তো আসলে অনেকগুলো দিক আছে। এখন মাহফুজ ভাই যেটি বললেন যে এখন আসলে প্যান্ডেমিকের সময়ে বা পোস্ট করোনাকালীন সময়, বা আমরা এখনো তো এই প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, স্বাস্থ্য খাতকে অবশ্যই বেশি জোর দিতে হবে। এখানে আরেকটি জায়গায় আমি মনে করি যে বেশি আমাদের যেটি অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে এই প্যান্ডেমিকে, সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে আমাদের গত 1 বছর ধরে কিন্তু স্টুডেন্টরা স্কুলমুখী না, যদিও অনলাইন ক্লাসেস হচ্ছে, বাট
ওভারঅল আমরা যদি দেখি যে আসলে এই যে রুরাল স্কুলস গুলো আছে সেই জায়গাতে আমাদের আসলে কতগুলো ড্রপ আউট হচ্ছে স্টুডেন্টদের, এটি একটি আমার মনে হয় সমীক্ষা দরকার। এই জন্য এই বাজেটে আমি মনে করি যে শিক্ষা খাতের একটি বড় অংশ আমাদের রাখা উচিত গভর্নমেন্টের। আরেকটি হচ্ছে আমি যদি ব্যবসায়িক পার্ট থেকে চিন্তা করি সেক্ষেত্রে আমাদের আসলে গত এক বছরে ওভারঅল ইন্ডাস্ট্রি, সবগুলো ইন্ডাস্ট্রি কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি আমাদের ইন্ডাস্ট্রির কথাই বলি, আরএমজি সেক্টরে, আমি আরএমজি সেক্টরকে রিপ্রেজেন্ট করি, আমাদের কোম্পানি ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার বাংলাদেশের। আমাদের কিন্তু প্রচুর ফ্যাক্টরি কিন্তু আমাদের বন্ধ হয়েছে, এন্ড এট দ্য সেম টাইম প্রচুর কাস্টমার কিন্তু আমাদের ইউরোপ, ইউএস বা অন্যান্য যে মার্কেট আমরা জি, আমরা ধন্যবাদ। আমরা যেতে চাচ্ছি এই মুহূর্তে খোরশেদ আলমের কাছে। আপনার কাছ থেকে যদি জানতে চাই শেষ সময় সংক্ষেপে যে সার্টিফিকেট হোল্ডার এবং এমবিএ হোল্ডার অনেক এমবিএ সার্টিফিকেট নিয়ে বসে আছে, এই ক্ষেত্রে দক্ষ জনবল তৈরিতে পদক্ষেপ নেওয়া উচিত এবং সংক্ষেপে যদি জানাতেন কিভাবে এই বিষয়টি সাজিয়ে ওঠা প্রয়োজন দক্ষ জনবল রপ্তানিতে এবং আমরা কাজ করতে পারি এই সামনের বাজেট। না, এটা তো অবশ্যই একটা বিষয় যে আপনার একটা দেশের মেরুদণ্ড হলো যে শিক্ষা, এবং যারা ধরেন উচ্চ পর্যায়ে শিক্ষিত তাদের ইউটিলাইজেশন করতে হবে। এখন দেশে হোক বিদেশে হোক, যদি আপনি এটা করতে না পারেন তাহলে তো এটার কোনো মূল্যায়ন থাকবে না। তো আমার দৃষ্টিতে যারা আপনার উচ্চ শিক্ষিত আছেন বা যারা বসে আছেন, আপনি যেটা বললেন, তাদেরকে দেশের ভিতরে বা দেশের বাইরে হোক তাদের সুযোগ করে দিতে হবে, যাতে তারা তাদের মেধাটা এই বাংলাদেশের জন্য তারা কাজে ব্যবহার করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। খুব সংক্ষেপে খুব সুন্দরভাবে বিষয়গুলো আমাদের সাথে তুলে ধরলেন। যারা আপনারা আমাদের সাথে দর্শক আপনারা দেখছিলেন ইভালি প্রেজেন্স বিশ সংলাপ। আজকে আমাদের বিষয় ছিল করোনাকালে ব্যবসা ক্ষতি এবং বাজেটের প্রত্যাশা। আমাদের সাথে যুক্ত ছিলেন অতিথি খোরশেদ আলম, সৈয়দ মোহাম্মদ তানভীর এবং মাহফুজ কবির। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে গুরুত্বের সাথে কিছু তথ্য আমাদের সাথে জানানোর জন্য।